প্রথমত নির্বাচন এবং গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার কথা বলা হচ্ছে। প্রথমে নির্বাচনের ব্যাপারে যেটা বলতে হয়, নির্বাচন কেন? নির্বাচন হচ্ছে গণতন্ত্রের বাহক, অন্যতম বাহক। এটা হচ্ছে ভেহিকেল, যে অন্যতম একটা ভেহিকেল, বাহক, যার মাধ্যমে গণতন্ত্র তার জনগণের মতামতের প্রতিফলন ঘটানোর আর কোন দ্বিতীয় পথ নেই, একটাই পথ। এবং গণতন্ত্র হচ্ছে বাংলাদেশের না সারা বিশ্বের মানুষের মালিকানা ফিরিয়ে দেওয়ার একমাত্র পথ হচ্ছে নির্বাচন। কারণ মালিকানার যদি আপনাকে স্টাবলিশ করতে হয়, তার চিন্তা ভাবনা ইচ্ছার প্রতিফলন ঘটানো হচ্ছে নির্বাচন। এবং এই জন্য নির্বাচন গুরুত্বপূর্ণ। আজকে বিশেষ করে যে 15-20 বছর ধরে যে সংকটময় সময় আমরা কাটিয়েছি, আমরা কেউ ভোট দিতে পারি নাই, আমরা কেউ আমাদের মালিকানা, বাংলাদেশের মালিক জনগণ, আমাদের মালিকানা আমরা প্রতিষ্ঠিত করতে পারি নাই। এই জন্য আজকের আমরা যদি মালিকানা ফিরিয়ে দিতে হয়, প্রথম কাজটা হবে বাংলাদেশের জনগণ কি চায়, বাংলাদেশের মালিকরা কি চায়, সেটা প্রতিষ্ঠিত করার জন্য আমাকে নির্বাচনে যেতে হচ্ছে। এবং এখানে কিন্তু অনেক আলোচনা আছে, এখানে একটা ঐক্যমত কমিশন হয়েছে। আজকে 14 মাস ধরে কিন্তু এই এক্সারসাইজ চলতেছে। অর্থাৎ 14 মাস বাংলাদেশে একটি অনির্বাচিত সরকারের অধীনে দেশ পরিচালিত হচ্ছে। পরিষ্কার কথা, এখানে মানে এই এক্সারসাইজ করতে করতে 14 মাস পার হয়ে গেছে। কিন্তু এই 14 মাস কোন নির্বাচিত সরকার নাই। অর্থাৎ বাংলাদেশের জনগণের মালিকের অধিকার এখনো প্রতিষ্ঠিত হয় নাই, যেটার জন্য 17 বছর যুদ্ধ করলাম, এত লোক জীবন দিল, সেটা কিন্তু এখনো প্রতিষ্ঠিত আমরা করতে পারি নাই, এই মুহূর্তে পর্যন্ত পারি নাই। এক্সারসাইজটা খুব ভালো এবং সবাই জাতীয় ঐক্যের স্বার্থে এই এক্সারসাইজে অংশগ্রহণও করেছে। যাদের এই এক্সারসাইজ সম্বন্ধে দ্বিমত ছিল তারাও অংশগ্রহণ করেছে। কারণ আমরা ভেবেছি একটা জাতীয় ঐক্যমতের প্রশ্ন যদি আমাদের মধ্যে দ্বিমত হয়, তাহলে আমাদের এতদিনের একটা সংগ্রাম ব্যাহত হতে পারে। এই জন্য কিন্তু অংশগ্রহণ করেছে। কিন্তু অংশগ্রহণ করার অর্থ এই নয় যে আমি যা চাই সেটা মেনে নিতে হবে। অংশগ্রহণ করার উদ্দেশ্য হচ্ছে, এটার নামই হচ্ছে ঐক্যমত কমিশন। অর্থাৎ আপনি যতটুকু ঐক্যমত পোষণ করবেন, ওখানে চ্যাপ্টারটা ক্লোজ হবে। আর যেখানে ঐক্যমত হবে না, সেটা আপনাকে জনগণের কাছে নিয়ে যেতে হবে। যেখানে ঐক্যমত হবে না, এখানে আমাদের যেমন 31 দফা, আমরা সবাই মিলে 31 দফায় ঐক্যমত হয়েছি, আমাদের মধ্যে 42টি দল আমরা ঐক্যমত হয়েছি। এখানে কিন্তু 31 দফায় সবকিছু প্রতিফলিত হয় নাই এই যে সনদের মধ্যে। আমাদের 31 দফা আমরা অনেক কষ্ট করে মাসের পর মাস আলোচনা, বিতর্ক, বহু সময় নষ্ট করেছি, করে আমরা 31 দফা প্রণয়ন করেছি সংস্কারের জন্য। আমরা যখন করেছি, বাংলাদেশে আর কেউ কিন্তু সংস্কারের কথা বলেন নাই। যারা এখন সংস্কারের দিচ্ছে আমাদেরকে, কি বলে, সবক দিচ্ছে, এরা কিন্তু এদের মুখে দিকে সংস্কারের সব বের হয়ে নাই। এখন কিন্তু ওরা বড় সংস্কার বাদী হয়ে গেছে। তো আমরা তারপরও 31 দফার সব দফা যদি সনদে নাও থাকে, আমরা সেটা মেনে নিয়েছি। কারণ এটা ঐক্যমতের ব্যাপার, তো যতটুকু ঐক্য হবে ততটুকু মানতে হবে আমাকে। আর যে জায়গাটা ঐক্যমত হবে না, আমরা সেটাকে জনগণের কাছে নিয়ে যাব। 31 দফায় ঐক্যমত হোক আর না হোক, আমরা তো আমাদের 31 দফা বাস্তবায়ন করবই, এই ব্যাপারে একেবারে কোনো সন্দেহ নেই। ঐক্যমতে না হলেও আমরা আমাদেরটা 31 দফা বাস্তবায়ন করব। কিন্তু যারা
ঐক্যমতের কথা বলে আলাপ আলোচনা করে 14 মাস পার করার পরে ঐক্যমতের বাইরে গিয়ে আবার নতুন নতুন দফা দিচ্ছে, আবার না মানলে তাদের কি বলছে ধমক, বিভিন্ন ধরনের তারা একটা অস্থিরতা সৃষ্টি করার একটা প্রবণতা, হুমকি দিচ্ছে, একটা অস্থিরতা সৃষ্টি করার। তাহলে তো এই 14 মাসের এক্সারসাইজের তো দরকার ছিল না। এখন কথা হচ্ছে এই অস্থিরতা কেন? আমরা তো আজকে 17 বছর ধরে রাস্তায় সাংঘর্ষিক রাজনীতি দেখেছি, আমরা নাশকতার রাজনীতি দেখেছি, আমরা ভয়ভীতির রাজনীতি দেখেছি। আজকে শেখ হাসিনা স্বৈরাচারকে বিতাড়িত করার পরে বাংলাদেশের মানুষ শান্তি চায়, স্থিতিশীলতা চায়, বাংলাদেশের মানুষ সহনশীলতা চায়, বাংলাদেশের মানুষ একে অপরের মতের প্রতি শ্রদ্ধা জানাতে চায়, ভিন্ন মত পোষণ করেও আরেকজনের মতের প্রতি সম্মান জানাতে চায়। এই রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন চায় বাংলাদেশের মানুষ। রাজনীতির সংস্কৃতির পরিবর্তন ছাড়া হাজারো সংস্কার করেও বাংলাদেশের গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনা যাবে না। রাজনৈতিক সংস্কারের মধ্যে পরিবর্তন আনতে হবে আমাদের। রাজনৈতিক সংস্কার করে এই কালচারের সংস্কৃতিতে আমরা পরিবর্তন আনতে হবে। কিন্তু আমরা দেখছি অনেকে এখনো রাস্তায় নেমে জোর করে তাদের দাবি দেওয়ার আদায় করার চেষ্টা করছে। কেউ মবক্রেসি, কেউ রাস্তায় দিনের পর দিন এটা করে যাচ্ছে। তাহলে আমাদের গুণগত পরিবর্তন কি হলো? এটা কি গণতান্ত্রিক? আপনার দাবি না মানলে আপনাকে রাস্তায় যেতে হবে। আপনার দাবি থাকলে তো আপনি জনগণের কাছে নিয়ে যাবেন আগামী নির্বাচনে। আপনার ম্যানিফেস্টোর মাধ্যমে জনগণের কাছে যেতে হবে তো আপনাকে। আপনার বিএনপি তো আপনার দাবি মানার কেউ না, কিংবা 42 জন আপনার দাবি মানার কেউ না। দাবি মানতে হলে বাংলাদেশের মানুষকে মানতে হবে। আপনি জনগণের কাছে যেতে হবে তো। আপনি যদি গণতন্ত্রে বিশ্বাস করেন, গণতন্ত্রের স্পিরিটের মধ্যে যদি থাকতে চান, আপনার দাবি আপনি জনগণের ম্যান্ডেট নিয়ে সংসদে নিয়ে পাস করতে হবে। আপনি জোর করে তো পাস করতে পারবেন, রাস্তা দখল করতে পারবেন না, মবক্রেসি দিয়ে পারবেন না। আজকে যদি তার বিপরীতে অন্য দল যদি রাস্তায় নামে, তাহলে কি বাংলাদেশে কি আবার সাংঘর্ষিক রাজনীতি হবে না? আবার প্রতিহিংসার রাজনীতি হবে না? এটা কি বাংলাদেশের মানুষ চায়? বিএনপি বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল, ইনশাআল্লাহ সবচেয়ে জনপ্রিয় দল। তাহলে আজকে যদি বিএনপি রাস্তায় নামে, তাহলে দেশের রাজনৈতিক পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে? কিন্তু বিএনপি তো সেটা নামবে না, কারণ আমাদের জনগণের কাছে দায়বদ্ধতা আছে তো, আমাদের জনগণের কাছে জবাবদিহিতা আছে তো। আমরা জনগণের প্রতি শ্রদ্ধা রেখে দেশকে স্থিতিশীল রাখতে চাই, শান্তিপূর্ণ রাখতে চাই। এবং আমার যদি কিছু করার থাকে, আমি জনগণের কাছে আগামী নির্বাচনে নিয়ে যেতে হবে। জনগণের মতামত নিয়ে, ম্যান্ডেট নিয়ে সংসদে এসে পাশ করতে হবে। আমি চাইলে তো জোর করে এটা করতে পারবো না, আমি যদি গণতন্ত্রে বিশ্বাস করি। কিন্তু এই কাজটা তো হচ্ছে। কিন্তু আমি তাদের প্রতি অনুরোধ করছি, বাংলাদেশেতে এই পুনরাবৃত্তি, এই সেই প্রতিহিংসার রাজনীতি, সাংঘর্ষিক রাজনীতি, মুখোমুখির রাজনীতিতে দেশটাকে আপনারা নিয়ে যাবেন। গণতন্ত্রে বিশ্বাস করলে জনগণের কাছে যান, সোজা কথা। দ্বিতীয় কথাটা আমি যেটা বলে শেষ করবো, আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না, অনেকে বলে ফেলেছেন এই সমস্ত কথাগুলো। দ্বিতীয় বিষয়টা হচ্ছে, এখন নির্বাচন সামনে, তাহলে এখন আমরা সবাই কি চাই? আমার ভোটটা যাতে নিরাপদ থাকে, আমার ইচ্ছার প্রতিনিধিত্ব, আমার ইচ্ছার প্রতিফলন হবে, ইচ্ছার প্রতিফলন হবে আমার নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে। আমার ভোটের মাধ্যমে আমি কাকে চাই, কাদেরকে চাই। তাইলে একটা নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচনের প্রশ্ন এখানে চলে আসে। যে নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচনের জন্য 17 বছর যুদ্ধ করলাম, জীবন দিলাম, আমাদের লোকজন জেল
জুলুম, নির্যাতন, গুম, খুন শিকার, কি জন্য? একটি গ্রহণযোগ্য নিরপেক্ষ নির্বাচনের জন্য। আমরা কি জন্য 16-17 বছর দাবিটা কি ছিল? একটি তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে নির্বাচনে, তাই না? হাসিনার ভোট চুরির প্রকল্প থেকে বের হয়ে, আমি এটার নাম দিয়েছিলাম প্রকল্প, ভোট চুরির একটা প্রকল্প, প্রজেক্ট। আপনাদের মনে আছে বোধহয়, আমার বক্তৃতায় আমি সবসময় বলতাম ভোট চুরির প্রজেক্ট। তো ভোট চুরির প্রজেক্ট প্রকল্প থেকে বের হয়ে আমরা একটা নিরপেক্ষ নির্বাচন হতে হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, আমরা সকলের দাবি। তো সামনে নির্বাচনকে রেখে যে কথাটা আমি বলতে চাই, যদি আজকে সরকারের অন্তর্বর্তীকালীন সরকার, এটা তত্ত্বাবধায়ক সরকার না, কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার অধীনে কিন্তু নির্বাচন হবে, কিন্তু তাহলে অন্তর্বর্তী সরকারের অভ্যন্তরে যারা দেশ পরিচালনা করছেন তাদের ব্যাপারে যদি কোনো প্রশ্ন উঠে, তারা যদি প্রশ্নবিদ্ধ হয়, তাহলে কি নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব? তাহলে এরাই অন্তর্বর্তী সরকার যদি নির্বাচন পরিচালনা করেন, তাদেরকে তত্ত্বাবধায়ক সরকারের আদলে দেশ পরিচালনা যদি না করা হয়, তাহলে তো নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে। এবং যাদের ব্যাপারে প্রশ্ন উঠছে তাদেরকে যদি নির্বাচন করতে চায়, তাহলে তো নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে ক্লিয়ারলি প্রশ্নবিদ্ধ হবে। সুতরাং তত্ত্বাবধায়ক সরকারের দাবিটার উদ্দেশ্যই তো ছিল এইটা, কিন্তু যে তত্ত্বাবধায়ক নির্বাচনকালীন সময়ে যে একটি তত্ত্বাবধায়ক সরকার থাকবে এবং তত্ত্বাবধায়ক সরকারের বৈশিষ্ট্য চরিত্র কি হবে এটা কিন্তু সংবিধানে লিখিত ছিল। কতজন আপনার কি বলে উপদেষ্টা থাকবে, প্রধান উপদেষ্টা থাকবে, কতজন উপদেষ্টা থাকবে, সংখ্যা আছে। এই তত্ত্বাবধায়ক সরকার কিভাবে নিরপেক্ষভাবে দেশ পরিচালিত করবে যাতে করে নির্বাচন নিয়ে কোনো প্রশ্ন না উঠে, এবং নির্বাচন চলাকালীন সময়ে যদি কেউ প্রশ্নবিদ্ধ কেউ থাকে, তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব হচ্ছে তাদেরকে সেখান থেকে সরিয়ে দেওয়া, সেই পদ থেকে। নির্বাচনের সাথে সংশ্লিষ্ট যারা থাকবে তাদের নিয়ে যদি কোনো প্রশ্ন রাজনৈতিক দলগুলি তোলে, তাদেরকে সরিয়ে দেওয়া। এটা তো সরিয়ে দেওয়া হয়েছে, আপনারা তো জানেন। বিগত দিনে যাদের নিয়ে প্রশ্ন উঠেছে তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে যাতে করে নির্বাচন প্রশ্নবিদ্ধ না হয়। তাহলে আজকে যাদের নিয়ে প্রশ্নবিদ্ধ হচ্ছে তাদেরকে তো রাখা যাবে না, তাদেরকে সরিয়ে দিতে হবে। ডক্টর ইউনূস সাহেব সুষ্ঠু নির্বাচন চান, ওনাকে অভিনন্দন, আমরাও সবাই চাই। তাহলে যারা প্রশ্নবিদ্ধ যাদেরকে নিয়ে, এই লোকগুলোকে নিয়ে তো আপনি সুষ্ঠু নির্বাচন করতে পারবেন না, তাদেরকে সরিয়ে দিতে হবে সেখান থেকে। কারণ ইতিমধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের থেকে এই প্রতিক্রিয়া জানানো হয়েছে। এই প্রতিক্রিয়ার পরেও যদি অব্যাহতভাবে এই সমস্ত সরকারের অভ্যন্তরে যারা আছে দেশ পরিচালনায়, তারা যদি সেখানে থাকে, আপনার সব চেষ্টার পরও নির্বাচন কিন্তু প্রশ্নবিদ্ধ হওয়ার সম্ভাবনা আছে। তাই আমার তো ওই জায়গায় যাওয়ার কোনো সুযোগ নাই। যে তত্ত্বাবধায়ক সরকারের দাবিটাই ছিল এই কারণে যে কি ওই সময়ে একেবারে পরিপূর্ণভাবে একটা নিরপেক্ষ সরকার থাকবে, যেটা কোনোভাবে প্রশ্নবিদ্ধ হওয়ার সুযোগ নাই। এবং তত্ত্বাবধায়ক সরকারের ডেফিনিশন দেওয়া আছে, তাদের দায়িত্ব দেওয়া হয়েছে, এবং তাদের এই সময়কালীনে তারা রাষ্ট্রের কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবে না। তাদের কাজ হবে নির্বাচনটাকে সঠিকভাবে পরিচালিত করার জন্য, এবং দৈনন্দিন তাদের যে কাজগুলো সেটা করার কথা। তার বাইরে অন্য কোনো সিদ্ধান্ত দিতে গেলে সেটা যদি প্রশ্নবিদ্ধ হয়, তাহলে নির্বাচনও প্রশ্নবিদ্ধ হবে। এটা পরিষ্কারভাবে আমাদের বুঝতে হবে। এই জন্য আমাদের অনেকেই, শুধু বিএনপির পক্ষ থেকে আরো অনেকে প্রশ্ন তুলেছেন। তাহলে প্রশ্নটা যদি সমাধান করতে হয়, সেখানে তো চুপ করে থাকলে তো সমাধান হবে না, এটা সমাধান দিতে হবে তো। এবং
নিরপেক্ষ নির্বাচন একটা পাবলিক পারসেপশনেরও ব্যাপার আছে। এটা পারসেপশনটা তো ক্রিয়েট করতে হবে যে আসলে সবকিছু নিরপেক্ষভাবে চলছে, সবার কাছে গ্রহণযোগ্য একটা অবস্থানে আমরা আছি। এই পারসেপশনও ইম্পর্টেন্ট। গণতন্ত্রতে পারসেপশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুতরাং যেই পারসেপশন সৃষ্টি হয়েছে এটাকে যদি সরাতে হয়, আমাকে এই বর্তমান সরকারকে, ইন্টেরিয়াম সরকারকে পরিষ্কারভাবে সিদ্ধান্ত নিতে হবে। এবং আগামী দিনে যে আরপিওর ব্যাপারে বলা হয়েছে, এগুলো রাজনৈতিক দলের সাথে আলোচনার বিষয় ছিল। আলোচনা ছাড়া একটা নির্বাচনের অংশীদার কারা, স্টেক হোল্ডার কারা? আপনি যে মেজর স্টেক হোল্ডারকে বাইরে রেখে কোনো সিদ্ধান্ত নেওয়া, সেটাও তো গ্রহণযোগ্য হতে পারে না। মেজর স্টেক হোল্ডার যারা নির্বাচন করবে তাদেরকে বাইরে রেখে তো হবে না। কিন্তু আমরা তো তত্ত্বাবধায়ক সরকারের সময় আমরা দেখেছি আলোচনা হয়েছে, নির্বাচন কমিশনের সাথে আলোচনা হয়েছে। আপনাকে তত্ত্বাবধায়ক সরকারের কনসেপ্টটা ওইভাবে ছিল যাতে করে কোনোভাবে প্রশ্নবিদ্ধ না হয়। আজকে বর্তমান ইন্টেরিয়াম সরকারকে তত্ত্বাবধায়কের আদলে দেশ পরিচালিত করতে হবে। এখন থেকে 4 মাস বাকি আছে নির্বাচনের, ওটা না হয় 3 মাস আগে। কিন্তু ওনারা তার ক্ষমতা ছেড়ে তত্ত্বাবধায়ক সরকারকে দিচ্ছেন না, ওনারাই পরিচালিত করবে। তাহলে তো ওই অপেক্ষা করার কোনো প্রয়োজন নাই। আপনি সিগন্যাল মেসেজ তো পরিষ্কার হতে হবে যে ওনার তত্ত্বাবধায়ক সরকারের আদলে অলরেডি পরিচালনার দিকে যাচ্ছে, এই সিগন্যাল তো দিতে হবে। তো সুতরাং আমার কোনো, আর এই নির্বাচনটা সুষ্ঠু হওয়ার পরে আমরা যে সংস্কারের কথা বলেছি, আমি তো আগেও বলেছি, ঐক্যমত হোক আর না হোক আমাদের 31 দফা আমরা বাস্তবায়ন করব। আমরা করব, ঐক্যমত হলেও করবো, না হলেও করব। ঐক্যমত আমরা সই করেছি, যতটুকু সই করেছি সেটা তো বাস্তবায়ন অবশ্যই হবে। সেটাকে আপনি লিগ্যাল শেপ দেন আর না দেন, আমাদের পক্ষ থেকে যখন আমরা সই করেছি আমাদের কমিটমেন্ট আমরা কিন্তু পালন করব, এবং তার বাইরে 31 দফা পালন করব, ওর বাইরেও 31 দফা আমরা বাস্তবায়ন করব। সুতরাং আমাদের পক্ষ থেকে সংস্কারের ব্যাপারে অবস্থান পরিষ্কার। অন্যদের অবস্থান অন্যরা বলতে পারবেন, আমাদের অবস্থান কিন্তু খুবই পরিষ্কার। আপনাদের সকলকে ধন্যবাদ।